বাংলাদেশে দক্ষিণ প্রান্তে বিস্ময়কর এক পথ মেরিন ড্রাইভ রোড। এক পাশে নীল জলরাশির অসীম বিস্তার, অন্য পাশে সবুজে মরানো সুউচ্চ পাহাড়ের সারি। ঠিক যেন স্বপ্নের মতো একটি রাস্তা। এমন রাস্তায় একবার যাত্রা করলেই আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। এখন বর্ষাকাল চলছে। বর্ষাকালে কক্সবাজার ভ্রমণে বের হলে সাগরের অপরূপ সৌন্দর্য দেখার পাশাপাশি আপনারা প্রকৃতির আরেক বিস্ময় পাহাড়ি ঝর্ণা দেখতে পাবেন। মেরিন ড্রাইভ ধরে টেকনাফ পর্যন্ত চলতে চলতে মাঝে মাঝেই চোখে পড়বে এমন ঝর্ণা। বর্ষাকাল ছাড়া অন্য মৌসুমে আসলে ঝর্ণাগুলো সাধারণত দেখতে পাবেন না। একসাথে সাগর, সবুজে মোড়ানো পাহাড় এবং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে চাইলে বর্ষাকাল হতে পারে কক্সবাজার ভ্রমণের অন্যতম সময়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। পূর্বে এটি পালঙ্কি নামেও পরিচিত ছিল। ইনানিতে পালঙ্কি নামে একটি রেস্টুরেন্ট চোখে পড়বে আপনাদের, যেটি বেশ জনপ্রিয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন হেস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। তৎকালীন সময় বার্মা, বর্তমান মায়ানমারের আরাকান থেকে বিতাড়িত শরণার্থীদের নিয়ে এই এলাকায় মানবিক সংকট দেখা দেয়। ক্যাপ্টেন হিরাম কক্স সেই শরণার্থীদের পুনর্বাসনে অসামান্য ভূমিকা রাখেন। তিনি এই এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন, কিন্তু দুঃখজনকভাবে তিনি এখানেই মারা যান। তার সমাধি কক্সবাজার শহরের ডেলপাড়া এলাকায় এক উঁচু টিলার উপর অবস্থিত। এটি স্থানীয়ভাবে কক্স টিলা নামেও পরিচিত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তখনকার ব্রিটিশ প্রশাসন এখানে একটি বাজার স্থাপন করেন, যার নাম দেওয়া হয় কক্সবাজার। এরপর থেকেই পালঙ্কি পরিবর্তন হয়ে নামকরণ হলো কক্সবাজার। দর্শক, আমরা এখন অবস্থান করছি দরিয়ানগর বিনোদন কেন্দ্রে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। আমরা 4 জনের জন্য 4টি টিকিট কেটে নিলাম। এখন ভিতরে প্রবেশ করব। এখানকার প্রবেশপথটি আমার কাছে দারুণ লেগেছে। নীলতিমির মুখের ভেতর দিয়ে প্রবেশ করে লেজ দিয়ে বেরোতে হবে। কি অদ্ভুত একটি প্রবেশপথ! ভেতরে প্রবেশ করতেই চারপাশে ছায়ানিবিড় এক মনোরম পরিবেশ চোখে পড়ল। চলতে চলতে কিছু নির্মাণ সামগ্রী দেখতে পেলাম। লিটন ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম এখানে পর্যটকদের সুবিধার জন্য পাহাড়ে ওঠার সিঁড়ি নির্মাণের কাজ চলছে। উদ্যোগটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি শাহেনশাহ গুহার দিকে, যেখানে পাশাপাশি 2টি গুহা ও ঝর্ণা রয়েছে। শাহেনশাহ গুহার নামকরণ নিয়ে একটি জনপ্রিয় কিংবদন্তি বা লোককথা রয়েছে। অনেক বছর আগে আরব থেকে এক শাহেনশাহ নামের সুফি দরবেশ বা নাবিক সমুদ্রপথে বাংলাদেশে আসেন। তিনি দরিয়ানগরের পাহাড়ের পাদদেশে এই গুহায় আশ্রয় নেন। এখানে তিনি সাধনা ও ধ্যান করতেন বলে বিশ্বাস করা হয়। একদিন এই গুহার কাছে পাহাড়ি ঝর্ণায় এক অপূর্ব সুন্দরী পরী, যার নাম হিমপরী, গোসল করেছিলেন। শাহেনশাহ তাকে দেখে প্রেমে পড়েন এবং ধীরে ধীরে তাদের মধ্যে এক আধ্যাত্মিক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লোকজন বিশ্বাস করে হিমপরী গুহায় আসতেন শাহেনশাহের সঙ্গে দেখা করতে, এবং সেই স্মৃতিতেই গুহাটিকে বলা হয় শাহেনশাহ গুহা। পাহাড়ের নিচ দিয়ে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ আঁকাবাঁকা সুড়ঙ্গ পথ পেরিয়ে অবশেষে আমরা কাঙ্ক্ষিত গুহার কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমরা গুহার ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। পাহাড় কেটে গঠিত এই গুহার ভেতরটা যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অপূর্ব সৃষ্টি। আলো আঁধারির খেলায় গুহার প্রতিটি দেয়াল মনে করিয়ে দেয় হাজার বছরের ইতিহাস।
ভেতরে প্রবেশ করতে ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে পরিবেশ আপনাকে মোহিত করে ফেলবে। চারিদিক থেকে পানির ধারা চুইয়ে পড়ছে, যেন প্রাকৃতিক জলরাশি নিজেই গুহার নীরব সঙ্গীত বাজাচ্ছে। প্রতিটি পদক্ষেপে রহস্য আরো গভীর হয়। কোথাও কোথাও খুব সরু রাস্তা, আবার কোথাও গুহা প্রশস্ত হয়ে গেছে। মনে হয় এক বিশাল প্রাসাদ যেন লুকিয়ে আছে পাহাড়ের বুকের ভেতরে। সময় বিশেষে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ ভেতরে অনেক ঘুটঘুটে অন্ধকার। অনেকে বিশ্বাস করেন এই গুহার গভীরে এখনো বহু অজানা রহস্য রয়ে গেছে। অনেকে বলেন এই গুহা নাকি আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তবে সাহস আর সতর্কতা ছাড়া ভেতরে যাওয়া বিপজ্জনক হতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এই গুহার ভিতরে সেই পরিমাণে গুহার ভিতরে কিছুটা পরিষ্কার ভাবে আপনাদেরকে দেখানো যেত। তারপরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। গুহার ঠিক উপর থেকে দেখতে পাচ্ছি ঝর্ণা চলে আসে, ন্যাচারাল ঝর্ণা, এবং ঝিরির পানি অনেক ঠান্ডা। এখানে পাশাপাশি দুটি গুহা ও ঝর্ণা রয়েছে। আমরা এখন ওপাশের ঝর্ণা দেখতে পাচ্ছি। গুহার মধ্যে অনেক অন্ধকার থাকে। এখন আকাশ মেঘলা থাকায় খুবই অন্ধকার, ভিতরে এরকম ঝর্ণা বর্ষাকালে আপনারা কিছুটা ঝর্ণা এখানে পাবেন। হয়তো পুরোপুরি যে ঝর্ণা, প্রবল পানির যে একটি ঝর্ণা, খেতে পারেন না। তারপরেও কিছুটা হলেও প্রায় 10 কিলোমিটার উপর থেকে এই ঝর্ণাটি দেখা আছে। জলপ্রপাত, পানির একটি ধারা যেখানে জমি আছে না করছে, দেখতে বেশ সিনেমেটিক হরিণ এবং বেশ দিক। এখানে ঝর্ণা দেখা শেষে এবার আমরা যাচ্ছি পাহাড়ের চূড়ায়, যেখানে সুন্দর সি ভিউ পয়েন্ট ও দুই পাহাড়ের যাতায়াতের জন্য ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেটি দেখার জন্য। দরিয়ানগর এক মনোমুগ্ধকর পর্যটন স্পট। এটি 5টি পাহাড়ের মিলনস্থল, যেখানে সমুদ্র, ঝর্ণা, গুহা, প্যারাসেলিং ও পাহাড়ের চূড়ায় রয়েছে চেরাংঘর বা আড্ডাখানা, যেখানে বসে সমুদ্রের নীল জলরাশি ও সূর্যাস্তের নান্দনিক দৃশ্য উপভোগ করা যায়। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ধরে কলাতলী মোড় থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই মনোরম পর্যটন স্পটটি। বেশ খানিকটা পথ আসার পর বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় লিটন ভাই বললেন উপরে যাওয়া বিপজ্জনক হতে পারে, তাই আমাদের ফিরে আসতে হলো। এজন্য সুন্দর দৃশ্যগুলো আর ধারণ করা সম্ভব হলো না। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এক মনোমুগ্ধকর সড়ক, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত দীর্ঘ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক, যা বিশ্বের দীর্ঘতম সমুদ্র তীরবর্তী সড়ক হিসেবে পরিচিত। রাস্তাটি নির্মাণের উদ্দেশ্য ছিল বাংলাদেশের আর্থসামাজিক ও সামরিক কৌশলগত উন্নয়ন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ও উপকূলীয় এলাকায় যোগাযোগ সহজ করা।
সড়কটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সামরিক ও অর্থনৈতিক কৌশলগত ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখিত বিষয়সমূহ বিবেচনায় মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় 1989 সালে। 1995 সালে নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। মাঝে কয়েক বছর কাজ বন্ধ থেকে পুনরায় 2008 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে নির্মাণ শেষে 2017 সালের 6 মে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কটি উদ্বোধন করা হয়। আমরা এখন যাচ্ছি হিমছড়ি ঝর্ণা দেখতে। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য 35 টাকা করে। কক্সবাজার শহর থেকে হিমছড়ি প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্য অনেক সময় ঝর্ণায় পানি থাকে না বা শুষ্ক থাকে, তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ। এখানে পাহাড়ের চূড়া থেকে চারপাশের মনোরম দৃশ্যসহ সাগরের অসাধারণ ভিউ দেখা যায়। হঠাৎ বৃষ্টি চলে আসায় ও সময় স্বল্পতার কারণে কয়েকশত সিঁড়ি বেয়ে উপরে ওঠা সম্ভব হয়নি। আপনারা হাতে সময় নিয়ে আসলে সাগরের ভিউ দেখার পাশাপাশি সুন্দর সূর্যাস্ত দেখতে পারবেন। প্রকৃতি যখন রাগ করে তখন তার রূপ হয় ভয়ঙ্কর, অথচ অপার সুন্দর। এই যে দেখছেন সাগরের উত্তাল ঢেউ, যেন তার বুকের সব গল্প জলে লেগে যাচ্ছে। প্রতি মুহূর্তে এক একটা ঢেউ ছুটে আসে, যেন কিছু বলতে চায়। কখনো শান্ত, কখনো উগ্র। সাগরের মনের খবর কেউ জানে না। জিহাদ উত্তাল সাগরের এই বিশালতার সামনে দাঁড়িয়ে হয়তো অনুভব করছে আমরা কত ক্ষুদ্র আর প্রকৃতি কত বিশাল। আমরা এখন যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে বড় ঝাউবাগান ও লাল কাঁকড়ার বীজ দেখতে। সাগরে নিম্নচাপ থাকায় মাঝে মাঝেই বৃষ্টি নেমে আসে। এর মাঝেই মাথায় ছাতা নিয়ে ছুটে চলেছি। পেছনে পাহাড়, মাঝে বিশাল ঝাউবাগান, ওপারে সাগরের বিশালতা, মাথার উপর টিপটিপ বৃষ্টি, এক অন্যরকম অনুভূতি। আমার পিছনে সারি সারি ঝাউ গাছ শুধু গাছ নয়, এরা প্রকৃতির কবিতা, যাদের শব্দহীন ভাষা হৃদয়ে ছুঁয়ে যায়। যারা প্রকৃতিকে কাছে থেকে ছুঁতে চান তাদের জন্য মেরিন ড্রাইভের এই ঝাউবাগান এক চিরসবুজ ঠিকানা। এক পাশে উত্তাল সাগর, অন্য পাশে সারি সারি ঝাউবাগান। এ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। ঝাউ গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন পাহারা দিচ্ছে সমুদ্রকে। সাধারণত বর্ষাকালে লাল কাঁকড়ার তেমন দেখা পাওয়া যায় না। এর মধ্যে সাগরে নিম্নচাপ থাকায় সেটি আরও সম্ভব হয়নি। শীতকালে লাল কাঁকড়ার প্রচুর দেখা পাওয়া যায়, যা দেখতে অসাধারণ লাগে।
আপনারা এখানে একসঙ্গে সাগরের অসাধারণ ভিউ, সারি সারি বিশাল ঝাউবাগান ও প্রচুর লাল কাঁকড়া দেখার পাশাপাশি 2 থেকে 2,500 টাকার মধ্যে প্যারাসেলিংও করতে পারবেন এখানে। এছাড়াও বিভিন্ন মোটরযান, 4 চাকার এটিভি বাইকগুলো ভাড়া নিয়ে রাইড করার সুযোগও রয়েছে এখানে। সব মিলিয়ে ঝাউবাগান বা লাল কাঁকড়ার এই বীচটি দর্শনার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্পট। আমাদের পরবর্তী গন্তব্য মিনি বান্দরবান। এটি রাজিখালের ঠিক আগেই অবস্থিত। যারা কক্সবাজার এসে বান্দরবানের কিছুটা ফিল নিতে চান তারা এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। আমরা সারাদিনের জন্য 2,000 টাকা দিয়ে কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত যাওয়া ও যাত্রাপথে মেরিন ড্রাইভের 2 পাশের সকল পর্যটন স্পটগুলো ঘুরে দেখার চুক্তিতে সিএনজি রিজার্ভ করি। আমাদের সিএনজি চালক লিটন ভাই অনেক আন্তরিকতার সাথে সবগুলো স্পট ঘুরে দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরা এখন যাচ্ছি মিনি বান্দরবানে। রাস্তাটি অনেক সুন্দর, উঁচু নিচু পাহাড়ের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে। এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। মিনি বান্দরবান নামটি আসলে একটি অফিসিয়াল নাম নয়, বরং স্থানীয়ভাবে বা পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা একটি উপনাম, যা স্থানটির প্রকৃতিগত সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফ অঞ্চলের সোনারপাড়া, নেটং পাহাড়, হিলা মেম্বারপাড়া বা শাহেনশাহ গুহার আশেপাশের পাহাড়ি এলাকা অনেকটা বান্দরবানের মতো দেখতে। সবুজে ঘেরা টিলা, সরু পাহাড়ি রাস্তা, ঝিরি, ঝর্ণা, দূরে নাপ নদী, সব মিলিয়ে জায়গাটি দেখতে অনেকটাই বান্দরবানের ক্ষুদ্র সংস্করণ মনে হয়। এখানে পাশাপাশি বেশ কয়েকটি পাহাড় রয়েছে। তার মধ্যে আমরা একটি পাহাড়ের চূড়ায় উঠতে যাচ্ছি। কিছুক্ষণ আগেই বৃষ্টি হওয়ার ফলে পাহাড়ে ওঠার পথটি অনেক পিচ্ছিল হয়ে গেছে, তাই অনেক সাবধানতার সাথে পা ফেলতে হবে। আমরা ধীরে ধীরে পাহাড়ের চূড়ার দিকে উঠছি। চারপাশে তাকালে যতদূর চোখ যায় সবুজ পাহাড় একটার পর একটা ছড়িয়ে আছে, আর মাঝে মাঝে দেখা যায় পাহাড়ের কোলে টিনের ছাউনি দেওয়া ছোট ছোট ঘর, পাখির ডাক, গাছের পাতার শব্দ আর পাহাড়ি নাম না জানা বুনো গাছেরা একসাথে দুলছে বাতাসে। অবশেষে আমরা এখন দাঁড়িয়ে আছি মিনি বান্দরবানের এক পাহাড় চূড়ায়। চারপাশে শুধু সবুজ আর সবুজ, যেন প্রকৃতি আঁকা এক বিশাল ক্যানভাস। নিচ দিয়ে বয়ে চলেছে রেজুখাল। নাপ নদীর ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী মংডু শহর ও রাখাইন রাজ্যের পাহাড় দেখা যাচ্ছে, তা দেখতে দারুণ লাগছে। এটি রেজুখাল ব্রিজ। আমরা রেজুখাল ব্রিজ অতিক্রম করছি। রেজুখাল ব্রিজের পরেই সোনারপাড়া সমুদ্র সৈকতটি অবস্থিত। এখানে সাগরের তীরেই সারি সারি ঝাউ গাছের মাঝে অনেকগুলো দোলনা দেখতে পাবেন। আপনারা চাইলে দোলনায় দোল খেতে খেতে সাগরের বিশালতা উপভোগ করতে পারেন। এই জায়গাটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মোবাইল ফটোগ্রাফার কাজলের জন্য। এখানে কাজলের মতোই অনেক ছোট ছোট ছেলে মেয়ে মোবাইল ফটোগ্রাফি করে থাকেন। আমরা আনোয়ারের কাছ থেকে কিছু সুন্দর মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে নিলাম।
এখানে আসলে সবাই শুধু ভাইরাল কাজলের কাছেই ফটোগ্রাফির জন্য ব্যস্ত হয়ে পড়েন। প্রকৃতপক্ষে কাজল ছাড়াও অন্যান্য ছেলেমেয়েরাও যথেষ্ট ভালো ফটোগ্রাফি করতে পারেন। আপনারা চাইলে ওদের দ্বারাও ফটোশুট করে নিতে পারেন। সোনারপাড়া সৈকতটিতে অনেক ডাবের দোকান চোখে পড়বে, তবে সৈকত এলাকায় প্রচুর ডাব উৎপাদন হলেও দাম তুলনামূলক অনেক বেশি। 150 থেকে 250 টাকা পর্যন্ত প্রতিটি ডাব বিক্রি হয়ে থাকে। গরমে তৃষ্ণা মেটাতে দাম দর করে 180 টাকা দিয়ে আমিও একটি ডাব কিনে নিলাম, তবে খেয়ে ততটা মজা পেলাম না। অন্যান্য এলাকার চেয়ে এই এলাকার ডাবের পানি তুলনামূলক মিষ্টিও অনেক কম। এই সড়কটি একপাশে বঙ্গোপসাগর, অন্য পাশে পাহাড় ঘেঁষে চলে গেছে। মাঝে মাঝে সারি সারি ঝাউ বাগান, অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের জন্য এটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি কম বেশি সবার কাছেই পরিচিত, ইনানি সমুদ্র সৈকত। এই জায়গাটি মূলত কোরালের জন্যই বেশি জনপ্রিয়। আপনারা সমুদ্র তীরে জেলেদের মাছ ধরার সাজানো সারি সারি সাম্পান দেখতে পাচ্ছেন। আমরা যখন সৈকতে যাই তখন জোয়ার থাকায় কোরাল সব পানির নিচে ডুবে গেছে, তাই আর এখানে বেশি সময় কালক্ষেপণ না করে চলে যাচ্ছি পাটুয়ারটেক পাথররানী বিচের দিকে। সাগরের চমৎকার ভিউ দেখতে দেখতে ছুটে চলেছি সামনের দিকে। মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন স্পট, রিসোর্ট, ক্যাফে এবং ফটো স্পট। ইনানি সৈকত জেটিঘাটকে কেন্দ্র করেও বেশ কিছু ভালো মানের রিসোর্ট গড়ে উঠেছে। জেটিঘাটের এখানে দুটি 5 স্টার মানের রিসোর্ট রয়েছে, রয়্যাল টিরিপ বা সিপাল ও বে ওয়াচ। আপনারা দেখতে পাচ্ছেন ইনানি জেটিঘাট। এখান থেকেই প্রতিদিন সকাল 8টা থেকে 10টার মধ্যে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে 4 থেকে 6টি জাহাজ ছেড়ে যায়। তবে আপাতত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন যাতায়াতের উপর নিষেধাজ্ঞা থাকায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সাধারণত সেন্ট মার্টিন যাওয়ার পর্যটন মৌসুম হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। আমরা এখন আছি পাটুয়ারটেক বা পাথররানী বিচে। এখানে আসার পরও জোয়ারের কারণে কোরাল বা প্রবালের দেখা পেলাম না। সাধারণত ভাটার সময় এখানে প্রচুর প্রবাল বা কোরাল দেখা যায়, এই জন্য এই বীজটিকে পাথররানী বীজও বলা হয়ে থাকে। আসলে এবারের ভ্রমণে সাগরের নিম্নচাপ ও বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়ছিল না। আমরা পাটুয়ারটেক থেকে টেকনাফের দিকে যেতে রাস্তার পাশেই একটি বিচের সারি সারি অনেক মাছ ধরা রঙিন সাম্পান দেখতে পেলাম। দেখতে দারুণ লাগছিল, তাই সিএনজি থেকে নেমে কাছে গিয়ে কিছু দৃশ্য ধারণ করলাম। এই সাম্পানগুলো শুধু নৌকা নয়, জীবন যুদ্ধের অংশ, জীবিকার প্রতীক। এগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সম্প্রদায়, একটি সংস্কৃতি। প্রতিদিন ভোরতেই জেলেরা নেমে পড়েন বিশাল সমুদ্রে আর ফিরে আসেন সাগরের অফুরন্ত সম্পদ, নানা প্রজাতির মাছ নিয়ে, যা দিয়ে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন এইমাত্র জেলেদের জালে ধরা পড়া সাগরের জীবন্ত লাল চিংড়ি ও কাঁকড়া। এগুলো ছাড়াও সাগরে প্রায় 575 প্রজাতির মাছ রয়েছে, যেগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী পর্ব টেকনাফ ভ্রমণ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।